দেখছেন টিআর নিউজ হ্যাপেনিং পয়েন্টের আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন্নাহা জাকিয়া। দর্শক, আপনারা বেশ কয়েক বছর ধরেই দেখে যাচ্ছেন যে জীবন ধারণের ব্যয় বেড়েই চলেছে। অন্ন বস্ত্র বাসস্থানের খরচ যেমন বাড়ছে, সেই সঙ্গে হু হু করে বেড়ে চলেছে চিকিৎসা ব্যয়। আমরা বর্তমান সময়ে একটা জিনিস দেখতে পাই, যেটাকে মেডিকেল ট্যুরিজম বলা হয়। যার টাকা আছে, তার চিকিৎসা আছে, চিকিৎসক আছে এবং দেশের বাইরে যাওয়ার মতো সামর্থ্য আছে, কিন্তু যার পকেট ফাঁকা তার কিন্তু সেই অবস্থাতে নেই। ভ্রমণ যেমন তার কাছে বিলাসিতা, ঠিক তেমনি চিকিৎসা সেবাও তার কাছে বিলাসিতার মতোই। আমরা আজকে কথা বলবো স্বাস্থ্য খাতে ব্যয় সহনীয় করা আদৌ সম্ভব কিনা, এবং এ নিয়ে আজকে কথা বলার জন্য আমাদের অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত আছেন মেজর ডাক্তার খসরু সামাদ, ঔষধ বিশেষজ্ঞ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। জি, ধন্যবাদ। আমরা শুরুতেই বলছিলাম যে জীবন ধারণের ব্যয় আসলে সেইভাবে হু হু করে বেড়েই চলেছে, এটা কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না। পারিবারিক কি খাতে আসলে মাসিক খরচ হয়, এবং সেই সাথে স্বাস্থ্য খাতে খরচ বলতে কি বোঝায়? জি, ধন্যবাদ। আপনি একটা সুন্দর পূর্বোল্লেখ করেছেন, অন্ন, বস্ত্র, বাসস্থান। আমি যদি কথাটাকে ঘুরিয়ে বলি, আমি যদি বলি প্রথমে ঔষধ, মনে করেন এখানে আপনি অসুস্থ হয়ে গেলেন, তো আমরা কি এখন খাবার কথা ভাববো, নাকি সুন্দর একটা ব্লেজার পরেছি সেটার কথা ভাববো, নাকি পরে একটা বার্গার খাওয়ার কথা ভাববো? প্রথমেই আমার চিকিৎসাটা লাগবে, প্রাণ বাঁচাতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রায়োরিটাইজ ক্ষেত্র বিশেষে ঔষধ সবার উপরে আসে, জীবন্ত এবং তাৎক্ষণিকভাবে লাগবে। আমার 1 সেকেন্ড দেরি করলে আমার হার্ট অ্যাটাক থেকে শুরু করে মৃত্যু করতে পারে। তাহলে প্রায়োরিটাইজ ক্ষেত্রে কথাটা আমি আবারও বলছি যে কখনো কখনো এটা জীবন সংশয়কে বাঁচানোর জন্য 1 নম্বরে আসতে পারে। এবার আসা যাক যে একটা রুটিন একটা মানুষ, ধরা যাক ঢাকা শহরে তার বেতন 50,000 টাকা, তার ইন্টিগ্রেটেড উপার্জন 50,000 টাকা। তাহলে আপনি যে সমস্ত কথা বলেছেন, ঢাকা শহরের একটা বড় খাত হচ্ছে যানবাহন, শিক্ষা, বাচ্চারা পড়াশোনা করে, এবং ওই পরিবারে যিনি বাবা অথবা মা, তাদের বয়স হয়ে গেছে, 40 পেরিয়েছে। 40 পেরুলে আপনি মোটামুটি দেখবেন যে একটা পরিবারে একজনের প্রেশার থাকে, উচ্চ রক্তচাপ, একজনের ডায়াবেটিস থাকে, কারো অ্যাজমা থাকে, কারো ক্রনিক কিডনি ডিজিজ থাকে। এটা একটা বার্ধক্যজনিত সাধারণ রোগ। আর চারদিকে এনভায়রনমেন্টাল পলিউশন, সাউন্ড পলিউশন, খাবারের পলিউশন, এগুলো আমাদের সব কম বেশি জানা। এগুলি প্রচণ্ড প্রভাব তৈরি করে স্বাস্থ্য ওকে ঠিক রাখবার। তাহলে যার একটা শুধুমাত্র উচ্চ রক্তচাপ আছে, হাইপার টেনশন আছে, তাকে তো প্রতিদিনই ওষুধটা খেতে হয়, এবং এটা চলমান প্রক্রিয়া। অর্থাৎ ওই দিবসের মাসের 1 তারিখ থেকে 30 তারিখ, অর্থাৎ 30 গুণিতক পড়ে, এবং তার পরিবারে যিনি মিসেস বা আমাদের মাতৃস্থানীয় যিনি থাকেন, তার ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য। এবং অনেক শিশু এখনকার দিনে এই লাইফস্টাইল এবং অন্যান্য কারণে তাদের জন্ম থেকে অনেক জন্মগত ত্রুটি থাকছে, এবং ছোটো বাচ্চাদের প্রেশার দেখতে পাচ্ছি, ছোটো বাচ্চাদের ডায়াবেটিক দেখতে পাচ্ছি, ছোটো বাচ্চাদের কিডনি জটিলতা, অনেক ধরনের অসুখ দেখতে পাচ্ছি। তাহলে এরকম 2 জন বা 3 জন থাকে, প্রতিদিনই তাকে খাক আর না খাক তাকে ওষুধটা খেতে হয়, এবং ওই ওনার স্পাউস যিনি তাকে খেতে হয়, সন্তানকে খেতে হয়। এটা করলে পারে ওই যে 50,000 টাকার ভেতরে এটা এত বড় অংশ স্বাস্থ্যে চলে যায় যে বাকি তার অন্যের জন্য তাকে এই জায়গাতে কাটেল করতে হয়, হয়তো শিক্ষাটা তার জন্য কাটেল করতে হয়। কি একটা ভয়ানক একটা অবস্থা! এটা হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। অর্থাৎ তার যদি কোনো বড় রকম ডিজাস্টার না হয়, প্রতি মাসে যেরকম যায়। এখন যে জটিলতাগুলি বললাম, এখান থেকে তো কোনো জটিলতা, কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, এবং কমপ্লিকেশনের কারণে আল্লাহ না করে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হতে পারে, কাউকে নিষ্ঠুরভাবে মারা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, তার জন্য চিকিৎসা দরকার হতে পারে, এবং বিভিন্ন কারণে হার্ট অ্যাটাক আমরা বলেছি, যেগুলি আমরা প্রেডিক্ট করতে পারি না, আকস্মিকভাবে আসে। তা সেইগুলির চিকিৎসার জন্য হাসপাতাল অ্যাডমিশন জরুরি দরকার হয়ে যায়। এবং হাসপাতাল ভর্তি নিয়ে অনেক ধরনের কথাবার্তা আছে, যে সরকারি হাসপাতালের গুণগত মান নিয়ে প্রশ্ন আছে। আমরা দরকার হলে সেই আলোচনা আরেকবার আমরা টেবিলে হয়তো করতে পারি। আবার আপনি এই আলোচনা করেছেন, হয়তো ওটা আমরা আরেকবার করবো, অথবা আমাদের আলোচনা হয়তো আসবে। সেটা হচ্ছে যে ক্ষেত্র বিশেষে আমাদের এই দেশে সেই চিকিৎসা করা সম্ভব হয় না, তখন সেটাকে পাঠাতে হতে পারে। তাহলে এইগুলি হঠাৎ করে উদীয়মান একটা অসুখ, যেটাকে ওই ওনাদের পরিবারের হয়তো খেয়ে না খেয়ে একটা ছোট্ট একটা সঞ্চয় কোনোভাবে করেছিল পরবর্তী প্রজন্মের অনিশ্চয়তা থেকে বাঁচবার জন্য, দেখা গেল সেই সঞ্চয়টা তো নষ্ট হয়েই গেল। নষ্ট কথাটা আমি এভাবে বলেছি যে অসুখটা যদি না হতো তাহলে পারে ওনাকে এই খরচটা করতে হতো না। আর পাশাপাশি দেখা গেল যে একটা ক্যান্সারই ধরা যাক, ক্যান্সারটা কেউ প্রেডিক্ট করে না, তাই না? এবং ক্যান্সার দীর্ঘদিন লক্ষণবিহীন থাকে। মানে কথা ছিল আমার ভেতর ক্যান্সার আছে, আমি কিন্তু জানিই না। হঠাৎ করে ছোটোখাটো মাথা ব্যথা করলে ধরা যাওয়ার পর ডাক্তার ইত্যাদি পরীক্ষা করে বললেন তোমার তো ক্যান্সার, আমি কিন্তু জানিই না।
তো এই যাতে ঘটনাটি ঘটে, অনেক সময় শেষ পর্যায়ে গিয়ে আসলে দেখা যায় যে যথাযথ ক্যান্সার বলেছেন। একদম শেষ পর্যায়ে চলে তাহলে এসেছে। পারে এই যে বাড়তি ভয়ঙ্কর একটা খরচ, এই খরচটা পরিবারের উপর পড়ে এবং এই খরচটা বহন করবার মতো তাৎক্ষণিকভাবে বা সামর্থ্য তো থাকেই না, ঋণ করতে করতে সেই পরিবেশটা একদম গলা পর্যন্ত জর্জরিত ডুবে হয়ে যায়। আপনি এবং ওষুধ নিঃস্ব বিশেষজ্ঞ হয়ে হিসেবে যাওয়া আমরা জানাচ্ছিলেন দেখেছি। আসলে ওষুধের ব্যয় আসলে ঠিক কতটা, এবং মোট স্বাস্থ্য খাতে খরচের কিন্তু বৃহৎ আকারে দেখা যায়। সম্প্রতি দেখা গেল যে ওষুধের দাম আরেক দফা বাড়ানো হয়েছে। এক্ষেত্রে সামগ্রিক বিবেচনায় কি এটাকে সহনীয় মাত্রায় আনা আদৌ সম্ভব কিনা? জি, আমি একটু সময় নিয়ে কথাটা বোধহয় বললে ভালো হবে। তাহলে একটা পরিবারের যে স্বাস্থ্য বিষয়ক যে আমরা একটু আগে ডাটা দিচ্ছিলাম, তাতে বলেছি শুধু ওষুধ কিনতে, ওষুধ কেনা ছাড়া তাকে তো ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তারের কনসালটেশন ফি, ডাক্তার কিছু পরীক্ষা দেন, সেটা নিয়ে আমাদের হয়তো প্রশ্ন থাকতে পারে, সেই আলোচনাটা হয়তো আরেকবার করব। সেই পরীক্ষা নিয়ে খরচ নেহাত কম না। তারপর তো আমরা বলেছি যে দরকার হলে হাসপাতাল ভর্তি বা বাইরে যাওয়া। এর ভেতরে যদি আমি জটিলতাগুলি বাদ দিই, এই চলমানভাবেই এই খরচটা টোটাল স্বাস্থ্য খাতে খরচ, অর্থাৎ আমি যে ইনভেস্টিগেশন বললাম এবং অন্যান্যগুলি খরচ বললাম, এই খরচের 75%, অর্থাৎ 4/3 আমি যদি রাষ্ট্র অথবা ওই পরিবার 100 টাকা খরচ করে, তার 75 শুধু ওষুধ কিনতে লাগে। আমি একটু আগে বলেছি এটা খাদ্য মতো হয়ে গেছে, প্রতিনিয়তই তাকে খেতে হচ্ছে, একদিনও বন্ধ করা যাবে না। তাহলে এই আমাকে একটা বিবেচনা নিতে হবে যে মূল খাতটা হয়ে গেছে ওষুধ। এখন তাহলে ওষুধের দামটাকে যদি আমি সহনীয় পর্যায়ে আনতে পারি বা কমিয়ে আনতে পারি, সহনীয় বলেছি যেটা আমার গায়ে আমি পুষিয়ে নিব আর কি, কোনোভাবেই আমি মধ্যবিত্ত করে পুষিয়ে নিব, তাহলে পারেই কিন্তু দামটা আমাদের প্রত্যাশা পূরণ হয়। তাহলে আমাকে বুঝতে হবে যে ওষুধের দামটা বেড়ে গেছে, অর্থাৎ আমি অসহনীয় বলছি, তার মানে এটা ইররেশনাল। তো এখানে কফি দেওয়া আছে, এই কফিটা যদি না খাই আমার মৃত্যু হবে না। আমি বাইরে যে একটা কোলা জাতীয় পান করব অথবা বার্গার একটা খাবো, তার জন্য আমার মৃত্যু হবে না। আমি বারবার করে বলছি ওষুধের কোনো বিকল্প নাই। এখন ধরেন ওষুধটা কিভাবে আমার কাছে যখন আসে, মানে ইউজার্স এন্ডে একটা কাস্টমার যখন দোকান থেকে কেনেন, মানে ওষুধের দোকান থেকে কেনেন, তার আগে ওষুধটা তো তৈরি হচ্ছে ম্যানুফ্যাকচারারের কাছ থেকে। ধরা যাক সেই কোম্পানির এ অথবা বি অথবা সি, বি কোম্পানিকে খুবই পরিচ্ছন্নভাবে আমাদের কাছে এই তথ্যটা দেওয়া উচিত, তার কাঁচামাল কিনতে এত টাকা, তার যন্ত্রের খরচ এত টাকা, তার টেকনোলজির জন্য এত টাকা, তার পরিবহন খরচ এত টাকা, এবং তার নিজস্ব প্রফিট এত টাকা, ভ্যাট ট্যাক্স এত টাকা দিয়ে খুচরা মূল্য এমআরপি তাকে নির্ধারণ করে বলতে হবে। এটা খুবই স্বচ্ছ। আমি বারবার বলছি বার্গারের দোকান না, এখানে আমার জীবন মৃত্যুর প্রশ্ন আছে। আমি একটা রাষ্ট্রের নাগরিক, আমি এখানে ট্যাক্স দেই, আমার সম্পূর্ণ জানবার অধিকার রাখি, আমি যেই হোক না কেন পাওয়ার অধিকার রাখি, এবং ওষুধ আমাকে কম দামে না বেশি দামে বিক্রি করলে জানবার অধিকার আমি সংরক্ষণ করি, এবং সেই দায়িত্ব নিয়ে আমি এই জনসংযোগ করতে এসেছি বা গণমাধ্যমে কথা বলতে এসেছি। কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে দেখি যে সব সময় বা অনেকাংশে এটি পালন করা সম্ভব হয়নি। কেন পালন করা সম্ভব হয়নি? এখানে অনেক কথা আসবে, আমি খুবই প্রাসঙ্গিকভাবে যেটা বলি, আমরা কিছুদিন আগে দেখেছি যে ওষুধ কোম্পানিগুলি মালিক, তাদের ব্যক্তি চরিত্র কিন্তু এটাতে প্রতিফলন হয়, এটা ব্যবসা না। আমরা দেখেছি তাদের কেউ কেউ যে এতই ক্ষমতাধর, এতই তস্কর যে তাদেরকে সরকার নিয়ন্ত্রণ করবে কেন, বরং তারাই সরকারকে নিয়ন্ত্রণ করে। সুতরাং ওষুধের দামের ভেতর যে কি ভেলকিবাজিটা আছে, এটা আমাদের কাছে ওষুধ বিশেষজ্ঞ হিসাবে আমার কাছে খুব বেশি স্বচ্ছ নয়। এক হচ্ছে যে আমরা কার্ল মার্কসের একটা থিওরি জানি, সেটা হচ্ছে সাপ্লাই ডিমান্ড রেশিও। যদি সাপ্লাই বেশি থাকে তাহলে ডিমান্ড যদিও থাকুক না কেন সেটা মানুষ কিনতে পারবে, আর ডিমান্ড যদি বেশি আর সাপ্লাই যায় কমে, তাহলে ডিমান্ড যেহেতু বেশি, ওষুধ যেহেতু কিনতেই হবে, সুতরাং ওরা ইচ্ছামতো দাম তারা বাড়িয়ে দিলেও আমাদের কিছু করার থাকছে না। এখন দেখি তাহলে সাপ্লাইটা কেন কমে যাচ্ছে। সাপ্লাইটা কমে যাচ্ছে, সাপ্লাইটা কে দিবে? তো ওষুধ তো চাইলে তো আমি বারবার করে বলছি এটা বানাতে পারি না। আমাদের রাষ্ট্রশাসিত একটি ঔষধ কোম্পানি আছে, এটির নাম হচ্ছে এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেড, EDCL। এর ব্যাপক সক্ষমতা আছে। ব্যাপক সক্ষমতা কি? সেটা তো গণিতের মতো ব্যাপার। অর্থাৎ ঔষধের পরিমাণ বা খরচ গত 5 বছরে কত ছিল তাকে 1 দ্বারা 5 দ্বারা ভাগ করলে মোটামুটি অ্যাভারেজ পাওয়া যায়। 10 দ্বারা করলে অর্থাৎ 1 বছরে কত টাকা লাগবে এটা আমরা বুঝতে পারি। 10 বছরে প্যারাসিটামল কয়টা লাগবে গড়ে 1 বছরে, এটা যে বিক্রি হয়েছে তাকে 10 দ্বারা ভাগ করলে আমি 1 বছরে পাই। অবশ্যই আমাদের আসলে আমাদের অনুষ্ঠানটার সময় যেহেতু খুবই সংক্ষেপ, আমরা এটা নিয়ে আরো বিস্তারিত নিশ্চয়ই আপনার সঙ্গে কথা বলবো। তবে তার আগে আমরা একটু জানতে চাই যে ওষুধের মান নির্ধারণ নিয়ে আমরা জানতে চাচ্ছিলাম। নিম্নমানের ওষুধ বাজারে সয়লাভ, সাধারণ ভোক্তা আসলে কিভাবে ওষুধের মান নিয়ন্ত্রণ করবে, এই প্রশ্নের উত্তরটা আমরা একটা বিরতির পরে এসে নেব আপনার কাছ থেকে। দর্শক, হ্যাপেনিং পয়েন্টের আজকে ছোট একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। একটা বিরতির পর ফিরছি, আমাদের সাথে
বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্টের আয়োজন, এবং আজকে আমরা স্বাস্থ্য খাতে ব্যয় সহনীয় করা আদৌ সম্ভব কিনা নিয়ে কথা বলছিলাম আমাদের আজকের অতিথি ঔষধ বিশেষজ্ঞ মেজর ডাক্তার খোরশেদ সামাদের সঙ্গে। স্যার, বিরতিতে যাবার আগ মুহূর্তে আমরা ওষুধের নিম্নমানের কথা বলছিলাম, যে বাজারে নিম্নমানের ওষুধের সয়লাভ হয়ে গেছে। সাধারণ যে ভোক্তারা আছে আসলে তারা কিভাবে বুঝবেন যে এটা নিম্নমানের ওষুধ? জি, আপনার প্রশ্নটা খুবই পরিষ্কার। আগের যে প্রশ্নটা এর আর আংশিক উত্তর কিন্তু এটার সাথে আছে বলে আমি তো শেষ করার তাগিদ অনুভব করছি। আমরা বলেছিলাম যে ইডিসিএল, এসেনশিয়াল ড্রাগ সেন্টার লিমিটেড। আচ্ছা, এটা তো সরকার নিয়ন্ত্রিত, তাহলে এখানে মুনাফার কোনো প্রশ্ন আসে না। তাহলে আমরা যদি বুঝি যে এর আউট প্রোডাক্ট, অর্থাৎ এই ম্যানুফ্যাকচার থেকে যে ওষুধগুলি তৈরি হবে সেটার গুণগত মান নিয়ে কোনো প্রশ্ন থাকার উচিত না, কারণ গভর্নমেন্ট তো প্রফিট করবে না, এবং সেখানে যে টেকনোলজি ব্যবহার করা হবে এবং যে ডাক্তারেরা বা অন্যান্য যারা ওষুধ তৈরি করবে সেখানে তারা এটা মানটা নিয়ন্ত্রণ করবে। তাহলে এবং দেখা যাচ্ছে ইডিসিএল এর যতটা সক্ষমতা, যতটা তারা ওষুধ তৈরি করতে পারে, অজ্ঞাত কারণে আমি যদি আরো পরিষ্কারভাবে বলি, আমাদেরকে উত্তর দিতে পারে নাই যথাযথ কারণে যে এটার প্রোডাকশন এত কম কেন। এর প্রোডাকশন আরো প্রায় 4 গুণ হওয়া সম্ভব। তাহলে পারে এইটা যদি হয়, তাহলে কম্পিটিশনে অন্য যাদেরকে আমাদের প্রশ্ন আছে তারা তো আর পারবে না। আমি জানি যে ইডিসিএল এর ওষুধ ভালো এবং দামটাকেও আমি যথেষ্ট সহনীয় পর্যায়ে রাখতে পারবো, আমার দামও কমে গেল, ওষুধটাকেও আমরা মান নিয়ন্ত্রণ করতে পারলাম। তাহলে মূলত আমি বারবার করে ফোকাস করতে চাচ্ছি যে রাষ্ট্র তার দায়িত্ব নিয়ে যদি ঔষধটাকে তৈরি করে, তাহলে পারেই এই অপ্রয়োজনীয় বা কম প্রয়োজনীয় বা যেগুলি প্রশ্নবিদ্ধ এগুলি এমনিতেই মার্কেট থেকে হারিয়ে যাবে। আচ্ছা, তাহলে রাষ্ট্রের আসলে একটা বৃহৎ ভূমিকা এখানে রয়েছে। আমরা গরিব মানুষের জন্য সরকারিভাবে ওষুধের ব্যবস্থা রয়েছে, সেটা দেখেছি, কিন্তু সেটা অপ্রতুল এবং ঠিকভাবে পাচ্ছেন না। সেক্ষেত্রে আসলে কি করণীয়? জি, এই সবগুলি প্রশ্নের নিগড় কিন্তু এক জায়গাতে আছে, ওই ভিসিআর সাইকেলের মতো, যে কোনো কারণে হোক ইডিসিএলকে অকার্যকর অথবা যথাযথ কার্যকর করা যাচ্ছে না। এইটা যদি তার সক্ষমতা অনুযায়ী ওষুধ তৈরি করতে পারে, তাহলে র্যান্ডাম ধরেন ঢাকা মেডিকেল কলেজ যে ওষুধটা কেনে সেটা যদি ইডিসিএল তাকে দিতে পারে, তাহলে তার গুণগত মানও নিয়ে কোনো প্রশ্ন হবে না। প্লাস ওই পয়সা দিয়ে, যারা বহু পয়সা দিয়ে কিনতে সে বাধ্য হচ্ছে, বা প্রসিজারটা এরকম কমপ্লিকেটেড করে রাখা হয়েছে, এটাকে যখন স্বচ্ছতার ভেতর আনা যাবে, তখন ইডিসিএল তাকে সস্তায় ওষুধ দিতে পারবে এবং অনেক ওষুধ দিতে পারবে, অন্তত এতটা ওষুধ দিতে পারবে যে আউটডোরে যেটা সরকারি ওষুধ তার প্রাপ্য। দীর্ঘ সময় ধরে ধরেন একটা নেত্রকোনাতে একটা পেশেন্ট আসলো, উনি আসলে অনেকক্ষণ ধরে 2 দিন বা 1 দিন হাসপাতাল থাকলো, হোটেলে থাকলো, ডাক্তারের কাছে আসলো, বিশাল লাইন ধরে যাওয়ার পর ডাক্তার একটা স্টেথোস্কোপ কারে কি লিখলেন না, তার ঘস ঘস করে 2টো ওষুধ লিখলো, আউটডোরে যাওয়ার পর ওষুধটা নাই। তিনি কি শুধুমাত্র এই 2 মিনিট কথা বলতে এত দূর থেকে আসছেন? একদমই তাই। তাহলে ওনার যে ওষুধটা প্রাপ্য ছিল, আমার কোনো অজানা কারণে বা উদ্দেশ্যমূলক কারণে আমি ওষুধটা তৈরি করা কমিয়ে রেখেছি। তাহলে এটা যদি ভালো করি এবং উন্নয়ন করি, তাহলে পারি এই সমস্ত প্রশ্নের উত্তর আমার কাছে মনে হয় অনেক সহজ হয়ে যাবে। ঔষধ বিপণনে প্রযুক্তির প্রভাব কেমন হতে পারে? জি, এটাও আপনি অনেক খুবই প্রাসঙ্গিক কথা বলেছেন। ওই নেত্রকোনার উদাহরণটা দেওয়া যায়, একটা প্রত্যন্ত অঞ্চল, ধরা যাক তার বুকে ব্যথা হলো, একটা সাধারণ একটা আলসারের ওষুধ, অ্যান্টাসিড টাইপের ওষুধ দরকার হলো, খুব কষ্ট পাচ্ছে বেচারা, তো দোকানে গেল, দোকানে ফার্মেসিতে গেলেন, উনি ফার্মেসিতে যে ফার্মেসি বলে দিলেন ছোট শহর যে এটা কোথাও নাই, পাওয়া যাচ্ছে না। এখন ওইটার দাম 58 পয়সা ছিল, উনি 30 টাকা দাবি করেছেন। এখন বেচারা কষ্ট পাচ্ছে তো, অথবা তার প্রেসক্রিপশন হার্টের একটা ওষুধ লেখা আছে, তাকে ওই দিন খেতেই হবে, উনি কষ্ট পাচ্ছেন। এখন ওনাকে ওই 3 টাকার ওষুধ বা 8 টাকার ওষুধ 30 টাকা দিয়ে বললো যে মার্কেটে নাই, আমি এটা ওই চোরা পথ থেকে কিনেছি বা অমুক দেশ থেকে নিয়ে এসেছি। বাধ্য হয়ে, এ তো টেকনোলজি, আমি বারবার বার্গার উদাহরণ নিচ্ছি, আমি আরেকটা খাবো বা খাবো না তা তো বলতে পারছি না। তখন ওই ভদ্রলোক ক্রেতা বাধ্য হচ্ছেন ওই দোকানদারের ঈপ্সিত বা কালো মার্কেট করার যে প্রবণতা তার কাছে বলি হতেন। এখন আপনি বলেছেন ডিজিটাল করতে কি হলো, ডিজিটাল তো খুবই ট্রান্সপারেন্ট। আমরা এখানে বসে একটা মোবাইল দিয়ে আমি উবারকে দেখতে পারি যে আমি উবারটা কোথায় আছে এবং আমার বাসায় পৌঁছাতে কত টাকা লাগবে এবং আমার সম্ভাব্য সময় আমার কতটুকু। সাধারণ গাড়ির জন্য যদি আমি এটা টেকনোলজি কাটতে পারি, এটা খুব বেশি জটিল টেকনোলজি না, এটা সারা পৃথিবীতে প্রয়োগ করা। অর্থাৎ ওই অ্যান্টাসিডটা লাগবে, উনি কিছু না ডাব্লু করে একটা অ্যান্টাসিডে দিবেন, যে অ্যান্টাসিড ঢাকাতে 30টা দোকানে সত্যি 3টি 8 বিক্রি হচ্ছে বা রংপুরে বিক্রি হচ্ছে, এই জিনিসটা খুবই পরিষ্কার করে উনি দেখতে পাবেন। আচ্ছা, ফলে ওনাকে প্রতারণা করা কোনো ক্রমেই ভাবে সম্ভব হবে না। তো সুতরাং এতে এইটা তো আসলে খরচ না, এটা তো বিনিয়োগ। আমার স্বাস্থ্য যদি নষ্ট হয়ে যায়, তাহলে পৃথিবীর কোনো সুখ, আমার কোনো অর্থবিত্ত, আমার কোনো কিছুই কাজে লাগবে না, আমার সন্তানকে আমি সময় দিতে পারবো না। তাহলে স্বাস্থ্যক্ষেত্রে ব্যয় কিন্তু ব্যয় না,
এটা সবচেয়ে বড় বিনিয়োগ। অবশ্যই আপনার কথা সুস্থ ধরেই বলতে চাই প্রজন্ম আসলে অনুযায়ী। যে কথা আমরা শুনে এসেছি ছোট থেকে যে স্বাস্থ্য সকল সুখের মূল, অর্থ নয়। জনগণের সুস্বাস্থ্যের ক্ষতিকর খাদ্য পানীয় সিগারেট প্রকারান্তরে অন্য সবার স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে, এটা আমরা সবাই জানি। সেক্ষেত্রে কি কি করা যায়? জি, পৃথিবীর বহু দেশেই এই প্রচলনটা আছে। সেটা হচ্ছে কোকোকোলা, তো আমি নাম ধরেই বলছি, অথবা ক্যান জাতীয় দ্রব্য যাকে ধরে রাখতে চিপস, সোডিয়াম মানে লবণ প্রচুর পরিমাণে দেওয়া হয়। এই কথাটা কি যতবার একজন নায়ককে দিয়ে বিদেশি হোক ইয়ে এটা খাওয়াতে আমার তরুণ প্রজন্মকে আমরা প্রলুব্ধ করি, দেখো এটা খুব সুস্বাদু বা এটা খুবই এনার্জি কিছু একটা, এই ভুল মেসেজটা দিচ্ছি। পাশাপাশি ওই চিনির ভিতরে বা কোকোকোলা জাতীয় অথবা নরম পানীয় জাতীয় আমি বলতে চাইছি বা কোলা জাতীয় পানীয় ভিতরে যে ভয়ঙ্কর রকম একটা দীর্ঘমেয়াদী ক্ষতি আছে, অথবা লবণ যেগুলো খাওয়া দাওয়া হয় সেগুলোর ভিতরে ক্ষতি আছে, এটাকে আমরা বলেছি না। যদি ওই শিশুটি অথবা আমার পরিবারটি আমি সম্যক জানি না, তাহলে দীর্ঘদিন ধরে ওই কোলা জাতীয় পদার্থ আমরা খুব ভালো করে খেতে খেতে তার যে স্বাস্থ্য জটিলতা হয়, তাহলে এই জটিলতার দায়ভারটা আসলে কার? নিশ্চিতভাবে এই টোটাল চেইনে যারা তৈরি করছে এবং ইত্যাদি ইত্যাদি। তাহলে পারে এই যে ক্ষতিকরটার যে দিকটা হলো, এই পরিবার যে ধ্বংস হয়ে গেল অথবা তাদের বিরাট খরচ, এই খরচটা নেপথ্যের যারা কাণ্ডারি অর্থাৎ যারা ওই কোলা জাতীয় পানি খাইতে উদ্বুদ্ধ করেছে তাদের কাছ থেকে এই ক্ষতিপূরণটা নেওয়ার যে প্রক্রিয়া, এটাকে একটা সারচার্জ বলে, এটি বহু দেশে আছে। আমি ব্যক্তিগতভাবে ওষুধ বিজ্ঞানী হিসেবে মনে করি এটা খুব দ্রুত ভিত্তিতে এটা যদি প্রয়োগ করা হয় তাহলে অনেক মধ্যবিত্ত নিম্নবিত্ত সহ অনেক পরিবারই এটা বেঁচে যাবে বড় বড় খরচের ধাক্কা থেকে। ভ্যাটের কথা আমরা সবসময় শুনে এসেছি, ওষুধে ভ্যাট সংযোগ করা হয়, সেক্ষেত্রে ওষুধের মূল্যবৃদ্ধিতে ভ্যাট কি আদৌ কমানো সম্ভব কিনা? জি, আমি আবার দায়িত্ব নিয়ে বলতে চাই, বারবার করে বলছি, যে কোনো ব্যাপারে ভ্যাট দেওয়ার ব্যাপারে তারা অন্য কিছু ভাবতে পারে, কিন্তু ঔষধ হচ্ছে আগে আবার জীবনে প্রথম। সুতরাং আমরা একটা আওয়াজও শুনেছি যে এই প্রত্যাশিত সরকারের কাছ থেকে যখন আমাদের রক্তের দাগ শুকায়নি, তখন এখানে অন্তত স্বাস্থ্যের ব্যাপারে ওনারা খুব ইতিবাচক কথা বলবেন, এটা আমাদের প্রত্যাশা। কিন্তু আমরা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলি যে আমরা দেখেছি যে ভ্যাট নিয়ে একটা বাড়ানোর একটা প্রস্তাবনার কথা শুনেছি, বা এই কথাটা আপাতত চাপা পড়ে গেছে। পড়ুক আর না পড়ুক, আমি খুবই পরিষ্কারভাবে বলতে চাই কোনো ক্রমে ভ্যাট বাড়ানোর কোনো অবকাশ নাই। আমরা কিছুক্ষণ আগে সিগারেটের কথা বলছিলাম, খাদ্য এবং পানীয়ের কথা বলছিলাম, একটু তার সাথে যদি যোগ করতে চাই যে অনুপযোগী গাড়ি এবং হাই বিট, সেক্ষেত্রে আপনি কি বলবেন? জি, ওই অনুপযোগী গাড়ি হলে কি পিছন থেকে কার্বন নিঃসরণ হবে, তারপর ইটের ভাটা হলে কি হবে, যেখান থেকে ধোয়া হবে, এটা কার্বন। তো তাহলে আপনি যে এখানে এটিএন এসছি আমার বাড়ি থেকে বা যেখান থেকে হোক, তো আমি তো নাক বন্ধ করে আসতে পারি নাই, অবশ্যই আপনি নিঃশ্বাস নিচ্ছি, প্রতিনিয়তই আমার ভেতরে আপনার ভেতরে কার্বন ঢুকেছে, তাহলে এটা একটা ওই জন্ম থেকে জ্বলছি আর কি, আমি নিঃশ্বাস নিচ্ছি আর আমার মৃত্যু কাছাকাছি আসছে। এবং সেই সাথে কিন্তু ঢাকায় বায়ু দূষণের মাত্রা অতিরিক্ত হারে বেড়ে গেছে, আমরা গেল কয়েকদিন দেখলাম। ওই যে বললাম আমি তো নিঃশ্বাস না নিয়ে থাকতে পারছি না, তাহলে প্রতিনিয়ত আমাকে নিতে হচ্ছে, প্রতিনিয়ত আমার ফুসফুস জ্বলছে, প্রতিনিয়ত আমার লাংস জ্বলছে, প্রতিনিয়ত আমার লিভার জ্বলছে, কিডনি জ্বলছে, প্রতিনিয়ত কিডনি জ্বলছে, তাহলে প্রতিনিয়ত আমার মৃত্যুর দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। তাহলে যারা এটা করেছে তারা বিনা বিচারে পার পেয়ে যাওয়াটা আসলে এটাও একটা অপরাধ হবে। তাহলে আপনাদের বুঝতে হবে যে কারা এই ফিটনেসবিহীন গাড়িকে ছেড়ে দিচ্ছে, অথবা ফিটনেসের ক্রাইটেরিয়া কি। আমরা খুব দৃশ্যভাবে দেখতে পাচ্ছি গাড়ি থেকে ভর ভর করে ধোয়া বেরোচ্ছে, কালো ধোয়া বেরোচ্ছে, আমি কিছু করতে পারছি না, এটা তো হওয়ার কথা না। দুই, যিনি সিগারেট খাচ্ছেন তাকে এই কথাটা খুবই মনে করতে হবে যে আপনি সিগারেট খাচ্ছেন, পাশে কিন্তু আপনার স্ত্রী আছে, পাশে আপনার সন্তান আছে, আমরা প্যাসিভ স্মোকার, আমি চাই আর না চাই আমার ভেতর ধূমটা ঢুকে যাচ্ছে, তাহলে এটিও তাকে নিশ্চিত করে দিতে হবে যে তুমি এটা খাচ্ছ। এবং এই অ্যান্টি স্মোকিং ক্যাম্পেইনও আমি খুবই যথেষ্ট বলে মনে করি না, যে আমি আমার স্ত্রী বা আমার সন্তান আমাকে চাপ দিবে যে তুমি খেও না, তোমার মৃত্যু সেই রকম না, এটা আমাদের কালচারের অংশ। আমরা সবার সামনে সিগারেটটা ধুই, এটা মুরব্বী থাকলে একটু সরিয়ে নেই, যে এটা হচ্ছে তার সামাজিকতা, কিন্তু সিগারেট না কিন্তু হলো না। তাহলে এই সিগারেট না করার ব্যাপারে আমাদের আরও অনেক বেশি উদ্যোগী হতে হবে, আইন থাকতে হবে, আইনের প্রয়োগ থাকতে হবে। স্যার, অন্তর্বর্তীকালীন সরকার আসলে ক্ষমতায় আসার পর আমরা অনেক সংস্কারের কথা শুনেছি, একজন ঔষধ বিশেষজ্ঞ হিসেবে সংস্কারে এবং স্বাস্থ্য খাতের সংস্কারে আপনার পরামর্শ কি থাকতে পারে, আপনি যদি একটু বলেন। জি, দেখেন, সংস্কার তো আসলে অনেক বড় শব্দ, এবং নিশ্চয়ই আমরা এটাকে নিয়ে খুবই স্পেসিফিক কথা বলতে পারি, সেটা অবশ্যই একটু সময় সাপেক্ষ। তো আমি সেই সময়টা হয়তো আমরা পরে আবার একদিন পাবো, তবে কি পয়েন্ট আমরা বলতেই পারি। আমরা একটু আগে দেখেছি যে ঔষধ কেনাটা আমাদের সবচেয়ে বড় খরচের একটা খাত, তাহলে ওষুধ কেনার উত্তর কিন্তু আমি মোটামুটি দেওয়ার চেষ্টা করেছি, যেটা সরকারকেই, মানে এটা আমাদের ক্ষমতা আছে, এমন আজকে আমাকে ফ্যাক্টরি বানাইতে হবে, আমাদের ফ্যাক্টরি আছে কিন্তু আমরা ফ্যাক্টরিকে চলমান অথবা যতটুকু প্রোডাকশন সেটা করছি না,
কথাটা আমি কয়েকবার বললাম। তাহলে আমাদের বিরাট ইনভেস্টমেন্টের দরকার নাই, কিন্তু এটা পসিবল। আমাদের যে এক্সিস্টিং মানি আছে, আমাদের যে এক্সিস্টিং সঞ্চয় আছে, এটা পসিবল। সুতরাং আমি ঔষধের ক্ষমতাটা, খরচটা আমি অনেকটাই সহনীয় যদি করে আনতে পারি তাহলে হতে পারে। দুই হচ্ছে যে ইনভেস্টিগেশনসগুলি আমাদের, এটা একটা বিরাট একটা খরচ। আমরা একবার ইনভেস্টিগেশন পাল্লায় পড়লে তখন কত খরচ তখন আমরা বুঝতে পারি। আমি খুব ডেলিভারি পাল্লায় পড়েছি। আচ্ছা, এখন ধরেন কোভিডের সময় আমাকে তো ইনভেস্টিগেশন করতেই হয়েছে। তো দেখা গেল যে বড় একটা ইনভেস্টিগেশন সেখানে রেখেছে কত চলে 700 টাকা, আর একটা রেখেছে 200 টাকা। তা ও কি লস করছে? না। তাহলে ভেতরে যদি কোনো কিছু থাকে যে এটা তো 5 স্টার হোটেল না, এই জন্য তোমাকে আমি বড় দাম নিলাম, আমরা বুঝতে পেরেছি। সুতরাং এই দামটাকে কমাতে হবে এবং গুণগত মানকে ঠিক রাখতে হবে, তার মনিটরটা করতে হবে। অবশ্যই। আমাদের আয়োজনে একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আপনার মূল্যবান অনেক তথ্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। আপনার মাধ্যম দিয়ে এই অনুষ্ঠানের নেপথ্যের কলাকুশলী তাদেরও ধন্যবাদ। সর্বোপরি আমাদের দর্শকদেরকেও ধন্যবাদ জানাই। ধন্যবাদ। দর্শক, আজকে আমরা হ্যাপেনিং পয়েন্টে কথা বলছিলাম যে স্বাস্থ্য খাতে ব্যয় সহনীয় করা সম্ভব কিনা। একটু যদি বলি যে সুলভে মানসম্মত চিকিৎসা সেবা এবং সহনীয় চিকিৎসা ব্যয়ের বিষয়টি অধিকাংশ ক্ষেত্রে কিন্তু সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছেন এবং সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠান আছেন সেবাদানকারী, তাদের মন মানসিকতার ওপরও কিন্তু নির্ভর করে। এবং এই সময় এসে নিশ্চয়ই সেই অবহেলিত স্বাস্থ্যসেবার খাতে একটা অন্যতম কাজ এবং যে স্যার আমাদের অতিথি যে কথাগুলো বললেন সেই কথাগুলো কাজে লাগানো হবে সে আশা রেখে আজকে হ্যাপেনিং পয়েন্ট আমরা এখানে শেষ করছি। অন্য কোনো দিন নিশ্চয়ই আমরা অন্য কোনো বিষয় নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত এটিএন নিউজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।